পুণ্যভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানের জনসভায় তিনি বলেন, জান্নাতের টিকিট বিক্রির রাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। পোস্টাল ব্যালট নিয়ে বিদেশে ষড়যন্ত্র এবং দেশের নানা চক্রান্ত চলছে উল্লেখ করে তারেক রহমান বলেন, যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। সিলেট থেকে পরে তিনি হবিগঞ্জ ও মৌলভীবাজারের জনসভাতেও ধানের শীষের পক্ষে গণমানুষের রায় কামনা করেন। শাহজাহান আলী মনোয়ারের ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। প্রতীক বরাদ্দের একদিন পর পুণ্যভূমি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশের আয়োজন করে সুনামগঞ্জ ও সিলেট জেলা বিএনপি। সমাবেশে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্মের দোহাই দিয়ে রাজনীতি করা মানুষকে ধোঁকা দেওয়ার শামিল। নির্বাচনের আগে একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না, যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, এক শিরকি করা হচ্ছে না। যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র, সবকিছুর অধিকার উপরে আল্লাহর অধিকার। কাজেই আগেই তো আপনাদেরকে ঠকাচ্ছে, নির্বাচনের ফলে তাহলে কেমন ঠকাবে আপনাদেরকে বোঝেন এবার। তিনি বলেন, অশুভ উদ্দেশ্য হাসিল করতে একটি মহল অপতৎপরতা চালাচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এসেছে, মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট যেগুলো পাঠানো হয়েছে সেগুলোকে কিভাবে ডাকাতি করা হয়েছে। ঠিক যারা এই দেশ থেকে পালিয়ে গেছে তারা যেভাবে আপনাদের ভোট ডাকাতি করেছিল, ঠিক একইভাবে আবার সেই ষড়যন্ত্র শুরু হয়েছে। দেখেছেন আপনারা, দেখেছেন প্রিয় ভাই বোনেরা, সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। তারেক রহমান বলেন, বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করতে অনেক আগে থেকেই অপচেষ্টা চলছে। আমরা দেখেছি গত 15-16 বছর কিভাবে এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল। সেজন্যই আমি বলেছি, দিল্লি নয়, দিল্লি নয়, অন্য কোন দেশ, সবার আগে বাংলাদেশ। জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হলে দেশের সকল শ্রেণী পেশার মানুষের উন্নয়ন করা হবে বলে জানান তিনি। বিএনপি চায় আপনাদের দেশের মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে দিতে, দেশের নারী সমাজকে, মা বোনদেরকে, দেশের যুব সমাজকে, দেশের প্রত্যেকটি কৃষক সহ প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে বাংলা বিএনপি চায় আগামী দিনে ইনশাআল্লাহ সরকার গঠন করে প্রত্যেকটি মানুষকে স্বাবলম্বী করে গড়ে তুলবে। তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশ দ্রুত সামনের দিকে অগ্রসর হবে বলে মনে করেন বিএনপির চেয়ারম্যান। যুব সমাজের কর্মসংস্থান তৈরি করতে চায়। আমার লক্ষ লক্ষ ভাই বোনেরা বেকার হয়ে বসে আছে, আমরা তাদেরকে বেকার রাখতে চাই না। আমরা তাদের জন্য কাজের সংস্থান সৃষ্টি করতে চাই, কারণ তারা যাতে স্বাবলম্বী হতে পারে। তাদেরকে বিভিন্ন বিষয়ে ট্রেনিং দিয়ে আমরা দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তুলতে চাই। দীর্ঘ প্রায় 1.5 যুগ বিদেশের মাটিতে অবস্থান করার পর বাংলাদেশের মাটিতে প্রথম নির্বাচনী জনসভায় খোলা মাঠে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় এবং মানুষের অধিকার আদায়ে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, যাতে সরকার গঠন করে মানুষের অধিকার আদায়ে কাজ করতে পারে। সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে ইউসুফ আলী, মাই টিভি। দেশের মাটিতে ফ্যাসিবাদকে আর নতুন কোনো রূপে ফিরে আসতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে জামায়াতের নির্বাচনী প্রচারের সূচনার জনসভায় তিনি এ মন্তব্য করেন। জনসভায় জামায়াত আমির 10 দলের নেতৃত্বে দল মত নির্বিশেষে বৈষম্যহীন ন্যায় ইনসাফের বাংলাদেশ করার আহ্বান জানান। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল ঋণখেলাপি নির্বাচনে আনতে পায়তারা করছে। বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। বৃহস্পতিবার জামাত ইসলামী ঢাকা 15 আসনের প্রার্থী ও দলের আমির ডাক্তার শফিকুর রহমানের নির্বাচনী জনসভার মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করে দলটি। ইসলামী ছাত্র শিবিরের সদ্য বিদায়ী সভাপতি জাহিদুল ইসলামের সভাপতিত্বে জনসভায় এনসিপি, জাগপা, খেলাফত মজলিস সহ 10 দলের নেতাদের পাশাপাশি অংশ নেন জামাত মনোনীত বিভিন্ন আসনের প্রার্থীরাও। তারা দেখতে চায় নতুন নেতৃত্ব, তারা স্বপ্ন দেখে এমন একটি বাংলাদেশের যেখানে এমন কিছু লোক দেশ নেতৃত্ব দেবে যাদেরকে অন্তত যাই হোক টাকা দিয়ে কেউ কিনতে পারবে না। আমরা এই বাংলাদেশকে দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, মানবিক
অনুষ্ঠানে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, একটি রাজনৈতিক দল ঋণ খেলাপিদের নির্বাচনে আনতে পায়তারা করছে। 2000 টাকার কার্ড নিতে 1000 টাকা ঘুষ দেওয়া লাগবে না তো? তাহলে ঘুষ, চাঁদাবাজি সেটা যদি আমরা নির্মূল না করতে পারি, এই সকল সুযোগ সুবিধা কি জনগণের কাছ পর্যন্ত পৌঁছাবে? একদিকে বলা হচ্ছে কার্ড দিবে, আরেকদিকে ঋণ খেলাপিদেরকে সংসদে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে, আদালতকে চাপ প্রয়োগ করা হচ্ছে। ফলে এ কেমন দ্বিচারিতা? প্রধান অতিথির বক্তব্যে জামাত আমির বলেন, যারা নিজেদের দলের কর্মীকে চাঁদাবাজ, লুটেরাজ থেকে বিরত রাখতে পারবে তারাই নতুন বাংলাদেশ গড়বে। আর এই দেশে আমরা ফেসিবাদের ছায়াও দেখতে চাই না। ফেসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে আমাদের সামনে আসে, 5 আগস্ট যে পরিণতি হয়েছিল সেই নতুন জামা পরা ফেসিবাদের একই পরিণতি। ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে জনগণ আবারও দুর্নীতি ও বৈষম্যের শিকার হবে বলেও মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। আপনারা যে দুঃশাসন আর দুর্নীতির বিরুদ্ধে, যে বৈষম্যের বিরুদ্ধে রাস্তায় নেমে স্লোগান দিয়েছিলেন, উই ওয়ান্ট জাস্টিস, সেই ন্যায় বিচার কায়েম না হওয়া পর্যন্ত আপনারা কি ঘরে ফিরে যাবেন? অতএব ন্যায় বিচার যাদের হাতে নিশ্চিত হবে, আমরা আপনাদেরকে আহ্বান জানাবো, আমরা সবাই মিলে তাদের সঙ্গে হব ইনশাআল্লাহ। জনসভায় উপস্থিত নেতারা বক্তব্যে ন্যায় ও ইনসাফের দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মিফতা গালিব, মাই টিভি, ঢাকা। একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন, এমন অভিযোগ এনে ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কমিশনকে নিরপেক্ষ আচরণ করতে হবে। যদিও নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। সোহরাওয়ার্দী উদ্যানে 3 নেতার মাজার জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। পরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শহীদ উসমান হাদির কবর জিয়ারত করেন তারা। এস এম আরিফের রিপোর্টে বিস্তারিত। সোহরাওয়ার্দী উদ্যানে 3 নেতার মাজার জিয়ারতের উদ্দেশ্যে আসেন ঢাকা 11 আসনের প্রার্থী ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন ঢাকা 8 আসনের এনসিপির প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি সহ অন্যান্য নেতাকর্মীরা। 3 নেতার কবর জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। পরে গণমাধ্যমের সাথে কথা বলেন নাহিদ ইসলাম। অভিযোগ করেন, একটি দলকে বিশেষ সুবিধা দিচ্ছে নির্বাচন কমিশন। সরকারের জায়গা থেকে নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না, এটা আমরা বিভিন্ন সময় বলে আসছি। তারা একটি বিশেষ দলকে বিশেষ ধরনের সুবিধা দিচ্ছে। এই যে গত কয়েকদিন নির্বাচনী প্রচারণার নিয়ম না থাকলেও তারা নির্বাচনী প্রচারণা করেছে, অন্যদিকে গণভোটের পক্ষে প্রচারণা করতে যেয়ে আমাদেরকে নির্বাচন কমিশন শোকজ নোটিশ দিয়েছে। ফলে আমরা এটা বারবার বলেছি যে নিরপেক্ষতা থাকতে হলে নিরপেক্ষ আচরণ করতে হবে। নির্বাচন সুষ্ঠু করতে কমিশনকে এনসিপি আন্তরিকতার সাথে সহযোগিতা করবে বলেও জানান তিনি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংস্কারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল, বিচারের পক্ষে যেরকম দৃঢ় অবস্থান ছিল, একইভাবে নির্বাচন এবং গণভোটের পক্ষে তারা দৃঢ় অবস্থান আছে। যে কোনো মূল্যে আমরা সুষ্ঠু নির্বাচন 12ই ফেব্রুয়ারি যাতে নিশ্চিত হয়, সেজন্য যা যা করা প্রয়োজন তা আমরা করব। এরপর মিছিল নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিতে আসেন এনসিপির নেতাকর্মীরা। এ সময় শহীদ ওসমান হাদির কবরও জিয়ারত করেন তারা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। সারা দেশে নির্বাচনী আমেজ, সব আসনেই শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করছেন। ধানের শীষ, দাঁড়িপাল্লা, শাপলাকলি, হাতপাখা, লাঙল সহ বিভিন্ন প্রতীক পেয়ে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন প্রচারণা। ভোটারদের মন জয় করতে দিচ্ছে নানা প্রতিশ্রুতি। ইলিয়াস মাতবরের প্রতিবেদনে বিস্তারিত। প্রতীক বরাদ্দের পর ঢাকা সহ দেশের বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণা জমে উঠেছে। সংসদ সদস্য প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। এ সময় ভোটারদের বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দেন তারা। চট্টগ্রাম 10 আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সকালে নগরের কদমতলী মোড় থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন। গণসংযোগকালে তিনি বলেন, প্রচারণা শুরু করতে পেরে বিএনপি আনন্দিত, কারণ বাংলাদেশের মানুষ তাদের মালিকানা ফিরে পাওয়ার পথে রয়েছে। আগামী দিনের বাংলাদেশের যে স্বপ্ন দেখছে সেটা তারা মনে করে। প্রচারণা চালায় বরিশাল 5 আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি ফজল করিম।
আনুষ্ঠানিকভাবে প্রচারণায় নেমেছে কুমিল্লার 11টি আসনের প্রার্থীরা। সকালে বাংলাদেশের জামাত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তার নির্বাচনী এলাকা 14 উপজেলার কালিকাপুর ইউনিয়নের সুপুয়া বাজার এলাকায় নির্বাচনী সমাবেশ করেন। এদিকে কুমিল্লার 6 আসনে বিএনপি প্রার্থী মনিরুল হক চৌধুরী প্রচারণা করেছেন। খুলনায় সকাল থেকে শুরু হয়েছে প্রার্থীদের প্রচারণা ও গণসংযোগ। খুলনা 4 আসনে বিএনপি প্রার্থী কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, খুলনা 2 আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু গণসংযোগ ও প্রচারণা শুরু করেন। অন্যদিকে খুলনা 5 আসনে ডুমুরিয়া ফুলতলায় দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ও দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ধলামিয়া এলাকা থেকে মহিলা সমাবেশ ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এদিকে রাজধানীর শান্তিবাগ এলাকা থেকে ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। জাতীয় নির্বাচনে জনগণ যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেজন্য সাধারণ চাকরিজীবীদের জন্য 2 দিন ও শিল্পাঞ্চলের শ্রমিকদের জন্য 3 দিন ছুটি ঘোষণা করেছে সরকার। এছাড়া ঢাকার 7 কলেজ নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ সহ 9টি প্রস্তাব উপদেষ্টা পরিষদের নীতিগত অনুমোদন পেয়েছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিং তিনি বলেন, যত চক্রান্তই হোক যথাসময়ে নির্বিঘ্নে জাতীয় নির্বাচন আয়োজনে সরকার বদ্ধপরিকর। আরও জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া নীতিগত সিদ্ধান্তের বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। ঐতিহাসিক একটা বৈঠকে মোট 13টি প্রস্তাব উত্থাপিত হলেও 9টিতে নীতিগত অনুমোদন পেয়েছে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। ঐতিহাসিক একটা এর মধ্যে ঢাকার 7 কলেজ দিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ, এছাড়াও বৈঠকে নীতিগত অনুমোদন পায় হাউস মেনান অ্যাসেসমেন্টও। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ 2026 অনুমোদিত হয়েছে। ঢাকার 7টি সরকারি কলেজকে একই একাডেমিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার গুণগত মান উন্নয়ন এবং দীর্ঘদিনের প্রশাসনিক জট নিরসনই এই অধ্যাদেশের মূল উদ্দেশ্য। বাংলাদেশ হাউস বিল্ডিং ফিনান্স কর্পোরেশন অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2026-এর খসড়া নীতিগত চূড়ান্ত অনুমোদন হয়েছে। একই সাথে জুয়া প্রতিরোধ অধ্যাদেশ ও জাতীয় পোল্ট্রি উন্নয়ন নীতিমালা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু পেয়েছে নীতিগত অনুমোদন। দ্য পাবলিক গ্যাম্বলিং অ্যাক্ট 1867-এর 8 ধারায় জুয়ার দণ্ড, জুয়ার প্রকারভেদ বিভিন্ন পরিমাপ বৃদ্ধি করে বর্তমান অধ্যাদেশের 3য় পরিচ্ছেদ এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত প্রযোজ্য ধারাসমূহ অন্তর্ভুক্তির মাধ্যমে এই লটাকে যুগোপযোগী করা হয়েছে। টোটালাইজারের মাধ্যমে দূরবর্তী জুয়া ও অনলাইন জুয়া সামগ্রী, বাজি, পণ, বেটিং, বাজিকর, বুকমেকার, ম্যাচ ফিক্সিং বা স্পট ফিক্সিং, লটারি, হাউজিং মোট সর্বমোট 19টি প্রত্যয়ের সংজ্ঞায়ন করা হয়েছে। এছাড়া 12 জানুয়ারি ভোটদানের অবাধ সুযোগ করে দিতে ভোটের আগের দিনও সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। নির্বাচন উপলক্ষে আপনাদের 11 ফেব্রুয়ারি ছুটি এবং আমাদের শ্রমিক ভাই বোনদের জন্য 10 ও 11 ছুটি, মোট 3 দিন ছুটি, 10, 11, 12। এবার ভোট গণনায় সময় লাগবে জানিয়ে শেখ হাসিনার না ভোট ক্যাম্পেইন নির্বাচনে কোনো প্রকার প্রভাব ফেলবে না বলে জানান তিনি। এবছর তো রেফারেন্ডাম হচ্ছে, ঠিক না? রেফারেন্ডামের যে ভোটটা সেটা তো একই সাথে গণনা হবে, তো সেই জন্য এটা সময় নিত। উনি হচ্ছেন ম্যাস মার্ডারার, উনি বুচার অফ বাংলাদেশ, বুচার অফ ঢাকা, কনভিক্টেড একজন ক্রিমিনাল। তো অবশ্যই নাগরিকরা তার যে রেসপন্স তারা 12 ফেব্রুয়ারি দিবেন। যত চক্রান্তই হোক সরকার যত সময় নির্বিঘ্নে জাতীয় নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর বলে জানান শফিকুল আলম। এজেন্সিগুলো পারস্পরিক সহযোগিতা। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ না খেলার বিষয়ে অনড় বাংলাদেশ। রাজধানীর একটি 5 তারকা হোটেলে ক্রিকেটারদের সাথে বৈঠক শেষে স্পষ্ট জানিয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। তবে বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলার পরিকল্পনা নিয়ে আবারও আইসিসিতে যাওয়ার কথা জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। রাকিব হাসানের রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি ও ক্রিকেটারদের নিরাপত্তার কথা বিবেচনা করে ভারতের দল না পাঠানোর ব্যাপারে প্রাথমিক সিদ্ধান্ত নেয় বিসিবি। বিষয়টি আনুষ্ঠানিকভাবে আইসিসিকে জানানোর পর এ নিয়ে বৈঠক করে সংস্থাটি। বৈঠক শেষে আইসিসি জানায় আগের সূচিতে বিশ্বকাপ খেলতে হবে বাংলাদেশকে। সিদ্ধান্ত জানাতে বিসিবিকে সময় বেঁধে দেয় 24 ঘন্টা।
রাজধানীর একটি 5 তারকা হোটেলে এ বিষয়ে ক্রিকেটারদের সাথে বৈঠকে বসেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বৈঠকে উপস্থিত ছিলেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম। বৈঠক শেষে ক্রীড়া উপদেষ্টা জানান, টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের কনভিন্স করানোর চেষ্টা করা যে যেই ঘটনাটা ঘটেছে মুস্তাফিজের ক্ষেত্রে এটা একটা আইসোলেটেড ঘটনা, বা আমরা এটার জন্য সরি, আমরা এই ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, তোমাদের সাংবাদিক, তোমাদের খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই, কোনো রকম কনভিন্স করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনও আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। তবে এখনও আশা ছাড়ছে না বিসিবি সভাপতি। বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় ম্যাচ আয়োজনের বিষয়ে আবারও আইসিসির কাছে যাওয়ার কথা জানান তিনি। আমরা আমাদের মতো চেষ্টা করে যাব, আমরা এখনও হাল ছেড়ে দিচ্ছি না। আমরা আবার আজকে কমিউনিকেশন করব আরও কিছু জিনিস নিয়ে, এবং চেষ্টা করে যাচ্ছি যাতে আমাদের ছেলেরা বিশ্বকাপ খেলতে পারে। আমাদের একটাই চাহিদা, আমরা বিশ্বকাপ খেলতে চাই। এই মুহূর্তে আমরা ইন্ডিয়াতে যেতে চাই না, আমরা শ্রীলঙ্কার মাটিতে বিশ্বকাপ খেলতে চাই। আমরা এখনও রেডি, আমাদের দল রেডি আছে। 7 ফেব্রুয়ারি থেকে হাইব্রিড মডেলে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে এবারের টি-20 বিশ্বকাপ। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। দর্শক, পূর্ণভূমি সিলেট থেকে নির্বাচনী প্রচার শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ মুহূর্তে নরসিংদীতে তার সাথে আছেন আমাদের সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছে তার সাথে। ইউসুফ, সমাবেশ ঘিরে নেতাকর্মীদের মধ্যে কেমন উৎসাহ উদ্দীপনা দেখছেন, এবং তারেক রহমান বিভিন্ন জনসভায় আর কি কি বলেছেন জানাবেন। নরসিংদী যে 5টি আসন আছে সেটাতে ধানের শীষ বিপুল ভোটে বিজয় হবে। নির্বাচনী প্রচারণা নরসিংদী একটি ছোট্ট জেলা, কিন্তু এখানে জাতীয় নেতা অনেকগুলো থাকবে। এখানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় জাতীয় নেতা বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল স্থায়ী কমিটি পৌর শিশু পার্কে অন্যতম সদস্য হওয়ার কথা, বিশিষ্ট শিক্ষাবিদ পৌর শিশু পার্কে যে সমাবেশ হওয়ার কথা রয়েছে, সেই সমাবেশকে ঘিরে আপনি দেখতে পাচ্ছেন যে বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন। অর্থাৎ সকাল থেকে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। প্রত্যেকটি সমাবেশে কিন্তু আজকে একই দিনে 7টি সমাবেশ করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, এবং প্রত্যেকটি সমাবেশে কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মীর সমাগম ঘটছে, এবং তারা সেখানে অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। সবচেয়ে বেশি বিষয় যেটি যে তারেক রহমান যেটি বলেছিলেন আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানটি আসলে কি? তারেক রহমান ধীরে ধীরে কিন্তু প্রতিটি সমাবেশে গিয়ে এক একটি প্ল্যানের কথা তুলে ধরছেন এবং জনগণকে বোঝানোর চেষ্টা করছেন যে তিনি কি প্ল্যান করেছেন বাংলাদেশকে নিয়ে, এবং কিভাবে সেই প্ল্যানগুলোকে তিনি বাস্তবায়ন করতে চান। তবে তিনি যেটি বলেছেন যে তিনি যে প্ল্যান তার যে রয়েছে সেটি বাস্তবায়ন করতে হলে বিএনপিকে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় অধিষ্ঠিত হলেই সেই প্ল্যানকে বাস্তবায়ন করা সম্ভব হবে। এছাড়া তিনি এর আগে যেসব সমাবেশে তিনি বক্তব্য দিয়েছেন, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং এরপর তিনি কিশোরগঞ্জের ভৈরবে সমাবেশ করার কথা রয়েছে। ভৈরবে সমাবেশ শেষ করে তিনি নরসিংদীতে আসবেন। নরসিংদী পৌর যে শিশু পার্ক রয়েছে সেই শিশু পার্কে তিনি সমাবেশ করবেন। এরপর সবশেষ সমাবেশ করবেন তিনি নারায়ণগঞ্জের 2500-এর সমাবেশ দিয়ে তিনি আজকের মতো তার নির্বাচনী প্রচারণা শেষ করবেন। এরপর তিনি চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবেন। এই যে ধীরে ধীরে একই দিনে 7টি সমাবেশ, সকাল থেকে রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত এই সমাবেশ চলবে। নির্বাচন পর্যন্ত এরকম সমাবেশ চলতে থাকবে, এবং বিএনপিকে নির্বাচিত করার জন্য, বিএনপি মনোনীত প্রার্থীদেরকে নির্বাচিত করার জন্য তিনি নানা যুক্তি এবং তুলে ধরছেন, এবং বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং ফেসিবাদীদের দমন করে যাতে আর কোনোদিন ফেসিবাদীর উৎপত্তি না হতে পারে বাংলাদেশে, সেজন্য দেশের জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন এবং দেশের মানুষকে আহ্বান জানাচ্ছেন যে যাতে করে বাংলাদেশে যাতে আর কোনোদিন ফেসিবাদ কিংবা স্বৈরাচারের জন্ম না হয়, গণতান্ত্রিক অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় সেটি তিনি বোঝানোর চেষ্টা করছেন। অর্থাৎ তারেক রহমানের বক্তব্য হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে বিএনপির কোনো বিকল্প নেই, তাই বিএনপির মনোনীত প্রার্থীদেরকে ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করার জন্য তিনি আহ্বান জানাচ্ছেন। সদা নরসিংদীর পৌর শিশু পার্ক থেকে এই ছিল আমার কাছে বিএনপি সমাবেশের সবশেষ তথ্য। সদা।
জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটির শীর্ষ 7 নেতার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে আদেশ দেন বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল 2। আগামী 17 ফেব্রুয়ারি এই মামলার সূচনা বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য দিন ঠিক করেছেন আদালতে। মামলার 7 আসামির সবাই পলাতক। ওবায়দুল কাদের ছাড়া অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান। আসামিদের বিরুদ্ধে আন্দোলনকারীদের হত্যার পরিকল্পনার নির্দেশ, উস্কানি ও বাস্তবায়নে নেতৃত্বের সুনির্দিষ্ট 3টি অভিযোগ এনেছে প্রসিকিউশন। আমরা আশা করছি যে চাংখারপুল, আশুলিয়া হত্যাকাণ্ড, আবু সাইদ হত্যাকাণ্ড সহ আরও 2-1টি মামলার রায় হয়তোবা 1 থেকে 1.5 মাসের মধ্যেই এই জাতি পাবে। আকিজ মনোয়ারা ট্রাস্টের ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ 2024-25 শিক্ষাবর্ষে অধ্যয়নরত মেধাবী ও অসচ্ছল 150 জন নিয়মিত শিক্ষার্থীকে মাসিক 5,000 টাকা করে 1 বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টি মনোয়ার বেগম, অধ্যাপক ডক্টর মামুন আহমেদ, অধ্যাপক ডক্টর সাইমা হক বিদিশা, অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অধ্যাপক ডক্টর মুস্তাফিজুর রহমান, ভিপি সাদিক কাইয়ুম এবং আকিজ মনোয়ারা ট্রাস্টের অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং গণমাধ্যম কর্মীরা। পাকিস্তানের করাচি শহরের অন্যতম ব্যস্ত শপিং কমপ্লেক্সগুলো প্লাজার একটি দোকান থেকে 30 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে এ পর্যন্ত 15 জনের পরিচয় উদ্ধার করা সম্ভব হয়েছে। করাচির দক্ষিণ জোনের উপ পুলিশ মহাপরিদর্শক আসাদ রাজা বুধবার এক ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করে বলেন, গুল প্লাজার 2য় তলায় দুবাই ক্রোকারিজ নামের একটি দোকান থেকে 30 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে 15 জনের নাম পরিচয় জানা গেছে, বাকিদের পরিচয় উদ্ধারের কাজ শুরু হয়েছে। তিনি আরও জানান, এই 30 জনের মরদেহ উদ্ধারের মাধ্যমে গোল প্লাজায় মোট মৃতের সংখ্যা 61 জনে পৌঁছালো। এখনও 40 জনের বেশি নিখোঁজ আছেন বলে উল্লেখ করেছেন তিনি। গত 17 জানুয়ারি শনিবার আগুন লাগে করাচির অন্যতম বড় শপিং কমপ্লেক্স গোল প্লাজায়। ইউরোপের শীর্ষ নেতা ও ব্যবসায়ীদের উপস্থিতিতে ইউরোপের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মঞ্চে দেয়া বক্তব্যে তিনি কড়া সমালোচনা করেন। ডাভোসে বক্তব্যে ট্রাম্প বলেন, ইউরোপের কিছু অংশ এখন চেনার মতো নেই। তিনি বলেন, বন্ধুরা বিভিন্ন জায়গা থেকে ফিরে এসে বলেন তারা ইউরোপকে আর চিনতে পারছেন না। তার ভাষায় এটি ইতিবাচক নয়, বরং খুবই নেতিবাচক। ট্রাম্প বলেন, ইউরোপের অভিবাসন ও অর্থনৈতিক নীতির কারণে ভয়াবহ পরিণতি দেখা দিয়েছে। বিপরীতে যুক্তরাষ্ট্রে ঘটেছে অর্থনৈতিক অলৌকিকতা। তিনি বলেন, তিনি ইউরোপকে ভালোবাসেন এবং ইউরোপের উন্নতি চান, কিন্তু ইউরোপ সঠিক পথে এগোচ্ছে না।